নমস্কার, আরসিটিভি সংবাদের দৃষ্টিকোণ অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে সারাদিন রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বেশ কয়েকটি ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত, যখন আমি আপনাদের সঙ্গে এই আলোচনা করছি তার ঠিক কিছুক্ষণ আগে কলকাতার যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে 10,000 কণ্ঠে বন্দে মাতরমের যে পুরো স্তবক সেটি গাইলেন এবং সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে যেটা দেখা গেল যে একেবারে সকাল থেকেই সাজো সাজো রব এই কর্মসূচিকে কেন্দ্র করে একেবারে যাদবপুরের সুকান্ত মোড় থেকে শুরু করে 8B বাস স্ট্যান্ড, যাদবপুরের 4 নম্বর গেট পার করে যাদবপুর থানা পর্যন্ত একেবারে শামিয়ানা বাঁধা হয়, সেখানে তিরঙ্গা যে কাপড় সেটা বাঁধা হয় এবং সেখানে ব্যারিকেড করে রাখা হয় এবং সেখানে বিকেল হতেই প্রচুর মানুষ সেখানে সমবেত হন এবং সন্ধ্যে 6:30 নাগাদ সেখানে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে প্রায় 10,000-এর কণ্ঠে বন্দে মাতরম গানটি পুরো যে পংক্তি, সেই পংক্তিগুলো সেখানে গাওয়া হয়। এবং দেখুন, এই 19 বা 20 তারিখে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ছাত্র যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেখানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল এবং তখনই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে মানে এই দেশের মধ্যে থেকে কোনো দেশ বিরোধী আচরণ বা দেশমাতৃকার অপমান করা হবে এমন কোনো ইস্যু তিনি বরদাস্ত করবেন না। যারা জাতীয়তাবোধের সঙ্গে আপোষ করবেন না, যারা জাতীয়তাবোধে বিশ্বাসী নন, তাদের কিন্তু সমস্যার মুখে পড়তে হবে। এবং আজকে সকালেও তিনি যখন রাখি বন্ধন উৎসবে তিনি বক্তব্য রাখছিলেন, সেখানে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছিলেন যে প্রতিবেশী যেগুলো দেশ রয়েছে, যারা ভারতবর্ষের সঙ্গে আক্রমণ করেছে, যারা ভারতবর্ষে জঙ্গি হামলা করেছে, তাদের বিরুদ্ধে ভারত কি অ্যাকশন নিতে পারে সেটা গোটা বিশ্ব জানে এবং আগামী দিনেও এই অ্যাকশন কিন্তু ভারতবর্ষের যে সরকার রয়েছে সেই সরকারে নেবে। কিন্তু সমস্যা হচ্ছে, যারা দেশের ভেতরে থেকে ভারত মাতার নামে ভারতকে টুকরো টুকরো করো এই গ্যাংয়ে যারা স্লোগান দেয়, তাদেরকে বাড়ির আবর্জনার মতো সাফ করে দিতে হবে। এবং তারপরেই আমরা দেখলাম যে যাদবপুরের যে গণ্ডগোল, সেই গণ্ডগোলের মাত্র 7 থেকে 8 দিনের মাথায় একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে পুরো ক্যাম্পাসের রাস্তা, সে তার সামনের দিকে গোটা রাস্তায় একেবারে তিরঙ্গা কাপড় টাঙিয়ে সেখানে 10,000 কণ্ঠে বন্দে মাতরম সেখানে গান গাইলেন এবং সেটা বলা হচ্ছে যে অখণ্ড বা ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা এবং সবার ওপরে যে দেশমাতৃকা তাকে স্বীকৃতি দিতে, তার আরাধনা করবার জন্যই কিন্তু এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এবং আজকের এই কর্মসূচিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা ছিল এবং সেই পুলিশি ব্যবস্থা একেবারে প্রথমে বাসের ব্যারিকেড করা হয়েছিল, তারপর রাজ্য স্তরের রাজ্য পুলিশ ছিল এবং একেবারে তৃতীয় পংক্তিতে, তৃতীয় সারিতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা সেখানে উপস্থিত ছিলেন। এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার বলছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর কেন কিষাণজির ছবি থাকবে, কেন ভারতবর্ষকে টুকরে টুকরে করে দেওয়ার স্লোগান উঠবে। যারা জুটার কর্মকর্তা তারা কোনোভাবেই ভারত বিরোধী এদেরকে বাঁচাতে পারবে না। যদিও এই ঘটনার যেদিন যাদবপুরের গণ্ডগোল ঘটেছিল সেদিন বিজেপির রাজ্য সভাপতি যিনি শ্রমিক ভট্টাচার্য, তিনি পরিষ্কার বলেছিলেন যে বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, এবিভিপির সঙ্গে বিজেপির যোগাযোগ নেই, এবিভিপি একটা স্বতন্ত্র সংগঠন এবং তারা জাতীয়তাবোধে বিশ্বাসী, ফলে এটা নিয়ে বিজেপি খুব একটা মাথা ঘামাবে না। কিন্তু মুখ্যমন্ত্রীর এই যে কর্মসূচি, সেটা কিন্তু সরাসরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর আপনি বাম বলুন, অতি বাম বলুন, যে ছাত্র সংগঠনগুলো দীর্ঘদিন ধরে যে বিভিন্ন ইস্যুতে লড়াই করে এসছে এতদিন ধরে, তার বিরুদ্ধে সরাসরি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো বলে কিন্তু মনে করছেন সরাসরি যারা অভিজ্ঞ মহল, তারা এটা মনে করছেন। এখন এর যে অভিঘাত কি হতে পারে আগামী দিনে, যে ছাত্র যারা সেখানে আছেন, একটা সময় তৃণমূল কংগ্রেস সেখানে শাখা সংগঠন খুলবার চেষ্টা করেছিলেন, সেখানে এসএফআই, ডিএসও, এআইডিএসও, এই ধরনের বাম এবং অতিবাম সংগঠনগুলো দীর্ঘদিন ধরে কিন্তু যাদবপুর সেখানে তারা ছাত্র সংগঠন, যেহেতু মানে ছাত্র ইউনিয়ন যেহেতু নেই, নির্বাচন এখন গোটা রাজ্যেই বন্ধ, কিন্তু তারপরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর তাদের কিন্তু দাপট অব্যাহত।
এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে সেখানে এবিভিপি কিন্তু শাখা সংগঠন তারা এর আগেও তৈরি করেছিল, এখন সেটা অনেক সক্রিয় ভূমিকা সেটা পালন করছে। ফলে আগামী দিনে এই দুই ছাত্র সংগঠনের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় নাকি শান্তির বাতাবরণ ফিরে আসে? দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটা তীব্র আবেগ রয়েছে, কারণ এই বিশ্ববিদ্যালয়ে যারা বলা হচ্ছে যে শুধু দেশবিরোধী, বিষয়টা তেমনটা তো নয়। মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে সেখানে কিষাণজির কেন ছবি থাকবে, কেন স্লোগান থাকবে, সেটা নিয়ে তত্ত্বগত বিতর্ক থাকতে পারে, বা ভারতবর্ষকে ভাগ করে দেওয়ার যদি স্লোগান উঠে থাকে, যেটা এবিভিপিও দাবি করছেন, আর সেটা হলে তার প্রতি কত শতাংশ মানুষ সমর্থন জানাবেন না। কিন্তু বিষয়টা আবার এটাও যে দেশের উৎকর্ষ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর একটা। এই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রী ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় তারা খুব দামি দামি সংস্থায় তারা কাজ করছেন, গবেষণার সঙ্গে যুক্ত তারা রয়েছেন, শিক্ষা বলুন, সাহিত্য বলুন, সমস্ত দিকে কিন্তু যাদবপুরের যারা ছাত্রছাত্রী তাদের একটা সুনাম রয়েছে। এখন সবাইকে এই যে দেশবিরোধী বলে দাগিয়ে দেওয়া, যেটা এবিভিপি একটা সবাই বলছিল, তার মধ্যেও সেটাও কিন্তু একটা সমালোচনার মুখে পড়ছেন। তবে পাশাপাশি এটাও ঠিক যে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে দেশমাতৃকার বন্দনার ক্ষেত্রে কোনো রকম বাধা নিষেধ মানা হবে না, প্রত্যেককে জাতীয়তা বোধে বিশ্বাসী হতে হবে, এবং তারপরে কিন্তু এর বিরুদ্ধচারণ যদি যারা করে থাকেন তাদেরকে কিন্তু বাড়ির আবর্জনার মতো একেবারে ঝেঁটিয়ে বিদায় করা হবে, সাফ করা হবে, পরিষ্কার বিষয়। ফলে আজকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে দেখুন, কলকাতায় তো আরও অন্যান্য নামি দামি বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আজকে 10,000 কণ্ঠে এই কর্মসূচি পালিত হলো, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন দানা দিয়েছে যে এটা শুধুই কি একটা কর্মসূচি, নাকি কোনো একটা রাজনৈতিক বার্তা দেওয়ার তাগিদও এই কর্মসূচি থেকে আজকে উঠে আসলো। সেটা আগামী দিনে কি হয় সেদিকেও নজর কিন্তু থাকবে। আচ্ছা দেখুন, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে যে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আগে খুব বড় করে হতো যখন তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন কলকাতার রাজপথ একেবারে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠত। কিন্তু সেই পালাবদল রাজ্যে পালাবদল ঘটে গিয়েছে, বিজেপি ক্ষমতায় এসছে, তার মধ্যে তৃণমূল একপন্থী কালীঘাটপন্থী তৃণমূল, আর একপন্থী ঋতব্রতপন্থী তৃণমূল, তারা দুজনেই দাবি জানিয়েছিলেন যে তারা দুজনেই ছাত্র পরিষদ দিবস পালন করতে চান। ফলে দুজনকে দুটো জায়গায়, একজনকে রানী রাসমণি রোড ঋতব্রতপন্থী তৃণমূল, তাদেরকে এই জায়গায় দেওয়া হয়েছিল, এবং বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোড, সেখানে কালীঘাটপন্থী তৃণমূলের সভা সেখানে আজকে অনুষ্ঠিত হয়। এবং এই সভায় যেটা আজকে দেখা গেল যে ছাত্রছাত্রীদের কথার চাইতেও রাজনৈতিক প্রসঙ্গ কিন্তু বারংবার ঘুরে ফিরে আসলো। আজকে যদি আমি প্রথমে কালীঘাটপন্থী তৃণমূলের সভা, সেখানে উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক কুণাল ঘোষ, ডেরেক ওব্রায়েন, দোলা সেনের মতো কালীঘাটপন্থীরা। অন্যদিকে রানী রাসমণি রোডে সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন, সন্দীপন সাহা ছিলেন, ববি হাকিম ছিলেন। এখন দেখুন, এই তৃণমূল ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরে একেবারে দলে দলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা একটা সময় মা হিসাবে বলতেন যে দলীয় নেত্রী ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই, তারাই প্রথম দল ছেড়ে তারা চলে গিয়েছেন। এই ধরুন ববি হাকিম বলুন, পার্থ ভৌমিকদের মতো যারা নেতা রয়েছেন তারা চলে গিয়েছেন। ফলে এই দুই দলের আবহের মধ্যে আজকে তৃণমূল কংগ্রেসের দুপক্ষের ছাত্র পরিষদ তারা ছাত্র প্রতিষ্ঠা দিবস পালন করলো, এবং অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকেও শুভঙ্কর সরকার ছিলেন, তারাও পৃথকভাবে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে। আজকে কালীঘাটপন্থী তৃণমূলের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার তাকে পুরনো মেজাজে সমহিমায় দেখা গেল। আজকে তিনি মাইক হাতে নিয়ে পরিষ্কার বলছেন, যেভাবে দল চলছে, দিল্লির থেকে লোক এনেও রাজ্যে দুর্নীতি কমছে না, সাধারণ মানুষের কথা ভাবা হচ্ছে না, কোনো মতেই এই সরকার সাধারণ মানুষের কথা ভাবছে না। এবং এই যে যারা তৃণমূল ছেড়ে যারা ঋতব্রতপন্থী তৃণমূলে গিয়েছেন, তাদেরকেও আজকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে এই যে গদ্দারি হয়, যে গদ্দাররা তৃণমূলের সাথে গদ্দারি করে বিজেপির বি টিম হিসেবে কাজ করছেন,
বিজেপিকেও তারা একটা সময় তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করবেন, এটা যাতে মাথায় থাকে, এবং খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেস আবার রাজ্যে ক্ষমতায় ফিরবেন, এই কিন্তু একটা মানে জোশে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো বার্তা দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কালকে আমাদের ক্যামাক স্ট্রিটের এটা ভাঙা হয়েছে, অফিস ভাঙা হয়েছে, আমাকে ইডি দেখিয়ে, সিবিআই দেখিয়ে, ভয় দেখিয়ে আমাকে আটকানো কোনোভাবেই যাবে না। অনেকে অনেক মিডিয়া প্রচার করছে, অনেক ফেসবুক জুড়ে ঘুরে বেড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে পালিয়ে যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বিরুদ্ধে মানে এত কোটি টাকার চুরির অভিযোগ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহানুভূতি কুড়োনোর ঢঙে আজকে বলেছেন যে কোনো কথায় বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন তখনই যখন দেখবেন যে আমার মৃতদেহের ওপর তৃণমূল কংগ্রেসের পতাকাটা থাকবে। ফলে সব মিলিয়ে নরমে গরমে সহানুভূতি সব বিষয়ে যারা সেখানে ছিলেন তাদের মনোযোগ টানবার চেষ্টা করেছেন নেতারা। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আগামী দিনে যারা বেইমানি করে চলে গিয়েছেন তাদের অবস্থা কি হয় কোর্টের নির্দেশে, সেটার দিকেও আপনারা নজর রাখুন। অন্যদিকে রানী রাসমণি রোডে যে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তার প্রধান বক্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকাকালীনও মতের বিরোধ থাকতে পারে ছাত্র সংগঠনগুলির মধ্যে, কিন্তু বারংবার বলা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে কলেজে কলেজে একাধিপত্য বজায় রাখছিল, যেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে খুব ক্ষতিকর। তিনি বলেছেন যে আমাদের আজকের এই সভা থেকে মূল দাবি অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া ছাত্র সংসদ নির্বাচন কলেজে কলেজে এবং ইউনিভার্সিটিতে এটা কিন্তু আবার শুরু করতে হবে, এটা প্রধান দাবি তারা আজকে জানিয়েছেন। ফলে সব মিলিয়ে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আবারও কিন্তু সম্মুখ সমরে রাজ্যের বিজেপি এবং মানে শাসক দল কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে। তবে এর পাল্টা দিয়েছে বিজেপিও পাল্টা বলেছেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। তিনি বলেছেন যে এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি আবার ক্ষমতায় আসবেন, বিজেপি শেষ হয়ে যাবে, তিনি কাকে নিয়ে লড়াইটা করবেন? তৃণমূল কংগ্রেস তো একা হয়ে গেছে। এই যে মানে কোনো রাজ্যে পালাবদল ঘটনা খুব স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু কোথাও কি দেখেছেন যে একটা দল নির্বাচনে হারার পর তার দলের যারা নেতাকর্মীরা তাদের প্রায় মানে অধিকাংশ নেতাকর্মীরা বেরিয়ে গিয়ে তারা পৃথক দল করছেন বা বিদ্রোহ ঘোষণা করছেন? বলে তিনি তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় এখন একা হয়ে গিয়েছেন, তিনি কিভাবে লড়াই আন্দোলনটা চালিয়ে যাবেন? ফলে যে সমস্ত কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তারা ক্ষমতায় ফিরবেন, এটাকে মানে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই বলেই কিন্তু বিজেপির সাংসদ রাহুল সিনহা জানিয়েছেন। এবং আরেকটি বিষয়ে আজকে রাজ্য রাজনীতিতে চর্চা হচ্ছে, যখন এই তৃণমূলপন্থী দুই শিবিরের মধ্যে একটা লড়াই চলছে, যে এনসিপিআই যারা সাংসদ যারা রয়েছেন তাদের আগামী দিনের ভবিষ্যৎ কি হতে পারে। আরে দেখুন, এই যে মানে দিন তিনেক আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মেনকা গুরুস্বামী, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি এদের সম্মিলিত যে মানে আইনি যে বুদ্ধি, সেটা দিয়ে তারা সর্বান্তকরণের চেষ্টা করেছেন সর্বোচ্চ সুপ্রিম কোর্টকে বোঝানোর জন্য যে কেন এই যে 20 জন বিদ্রোহী সাংসদ তাদের দলত্যাগ আইনে ফেলা হবে না। সমস্ত কিছু শুনবার পর সুপ্রিম কোর্ট কিন্তু এই সাংসদদের কাছে নোটিশ পাঠিয়েছেন, এবং এই নোটিশ পাঠানোর পরেই কিন্তু সাংসদের যে সচিবালয় সংসদ ভবনে তারাও কিন্তু 20 জনের কাছে নোটিশ পাঠিয়েছেন। ফলে প্রশ্ন হচ্ছে এই যে এনসিপিআই এর যে 20 জন সাংসদ যারা রয়েছেন তাদের ভবিষ্যৎটা এখন কি হবে? তাদের কি সাংসদ পদটা খারিজ হয়ে যেতে পারে? যা পরিস্থিতি সুপ্রিম কোর্টের যা মানে পর্যবেক্ষণ, তাতে কিন্তু খুব একটা স্বস্তিতে এনসিপিআই বিধায়করা নেই। কারণ এর আগে একই পর্যবেক্ষণ লক্ষ্য করা গিয়েছে মহারাষ্ট্রের একনাথ শিন্ডের যে মামলা, সেখানে 6 জন সাংসদের সাংসদ পদ খারিজ হবে কি হবে না সেটাও যেমন একটা সরু সুতোর ওপর ঝুলে আছে, একই বিষয় কিন্তু এনসিপিআই এর ক্ষেত্রেও ঘটতে পারে। তাহলে যদি সাংসদ পদ খারিজ হয়ে যেতে পারে এনসিপিআইতে জয়েন করলে, তাহলে তারা কি বিজেপিতে চলে যেতে পারেন এই 20 জন সাংসদ? কিন্তু এই 20 জন সাংসদ বিজেপিতে গেলে পরেও কি মানে এই যে তাদের যে সাংসদ পদ খারিজ হওয়ার যে অভিঘাত সেটা আটকানো সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন সেক্ষেত্রেও সম্ভব নয়। তাহলে কি করা যেতে পারে? তাহলে যেটা করা যেতে পারে, দেখুন এই যে এনসিপিআই বিধায়করা নিঃশর্তভাবে সমর্থন জানাচ্ছিলেন এনডিএকে, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি কলকাতা হাওড়া পুর কর্পোরেশন নির্বাচন হয় সেখানে বিজেপি এনসিপিআই আসন সমঝোতা করে লড়াই করতে পারে। এই যখন নিঃশর্ত সমর্থনের কথা জানাচ্ছেন, এবং বিজেপি এই যে দেখুন
একাধিক বিল, এক দেশ এক আইন সেটা বলুন, বা মহিলা বিল যেটা সেটা বলুন, একাধিক বিল কিন্তু মানে সংসদের যে সংখ্যা সেই কারণে আটকে রয়েছে। ফলে এই যে এনসিপিআই এর 20 জন, একনাথ শিন্ডের 6 জন, এইরকম সাংসদদের নিয়ে সংখ্যাতত্ত্বটা জোটানোর চেষ্টা করছিলেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজনীতির চাণক্য বলে অভিহিত করা হয় অমিত শাহকে। কিন্তু সেটাও কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি। এক দেশ এক ভোট এটা এখনো যৌথ সংসদীয় কমিটিতে বিচারাধীন রয়েছে। কিন্তু এই যে 20 জন যে সাংসদ, তাদের ভবিষ্যৎটা কি হতে পারে? তাহলে এক্ষেত্রে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার কি কোনো হস্তক্ষেপ করতে পারে? এটা নিয়ে এখন কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেখুন, যদি এখন মানে এটা বলা হয় যে ঋতব্রতপন্থী তৃণমূল যারা রয়েছেন তারাও কিন্তু আসল তৃণমূল বলে তারাও নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন। ফলে যদি দেখা যায় খুব জটিল একটা অঙ্ক এর মধ্যে কাজ করছে, সবটা এখন মানে বলাটাও সম্ভব না, কোনো জল্পনা বা কল্পনা করাটাও সম্ভব না। তাহলে যদি একটা জায়গা থেকে এই এনসিপিআই সাংসদরা বেঁচে যেতে পারেন, সেটা হচ্ছে যদি ঋতব্রতপন্থী তৃণমূলদের স্বীকৃতি দিয়ে দেন যে মানে তারা অরিজিনাল তৃণমূল কংগ্রেস, তাহলে এই সাংসদরা তখন বলতে পারেন যে আমরা তাহলে তৃণমূল কংগ্রেসে ছিলাম, আমরা মূল তৃণমূল কংগ্রেসেই আমরা থাকব। তাহলেও কতটা জট এড়ানো যেতে পারে সেটাও কিন্তু পরিষ্কারভাবে কিছু নয়। তবে ধরুন ওই সকালে ব্রেকফাস্ট বা লাঞ্চে এলাহি খাবার দাবার করবার পর যতটা স্বস্তিতে এনসিপিআই সাংসদরা ছিলেন, ততটা স্বস্তিতে কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর তারা অন্তত এখনো পর্যন্ত নেই। ফলে সব মিলিয়ে রাজ্য এবং দেশের যে রাজনৈতিক সমীকরণ, সেই সমীকরণ কিন্তু ধীরে ধীরে প্রচণ্ড জটিল হয়ে যাচ্ছে। 2029 সালে বিজেপি নেতৃত্ব চাইছেন যে প্রায় 22টি রাজ্যে তারা এখন ক্ষমতাসীন রয়েছেন, সেই ক্ষমতাসীন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে তারা কথা বলেছেন, তারা এক দেশে এক ভোট নীতিতে বিশ্বাসী। কিন্তু ডিএমকে স্ট্যালিন তিনি বেঁকে বসেছিলেন, তিনি প্রথমে রাজি হয়েছিলেন। কিন্তু বিজেপি যেভাবে চাইছিলেন যে একেবারে জনঘনত্ব প্রবণ যে রাজ্যগুলো সেখানে আসন সংখ্যা 50% বাড়িয়ে নিতে, সেক্ষেত্রে স্ট্যালিনরা ডিএমকে সদস্যরা তখন বেঁকে বসলেন। তারা বললেন যে মূলত জনঘনত্ব বেশি সেটা কোথায় হবে, সেটা উত্তর পূর্ব ভারতে যেখানে বিজেপি শাসন। ফলে এইটা যদি পাশ করা যায়, বিজেপি কিন্তু আসনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে। তখন তিনি দাবি জানিয়েছিলেন যে তাহলে সেম প্রসিডিওর দক্ষিণ ভারতের তামিলনাড়ু এই সমস্ত যে স্টেট সেখানে অ্যাপ্লাই করতে হবে। বিজেপি নেতৃত্ব সেখানে রাজি হলেন না। ফলে এই যে বিভিন্ন ইস্যু, যে বিল পাস করার ক্ষেত্রে স্ট্যালিন যে এনডিএর সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন, স্ট্যালিনও কিন্তু সরে আসলেন। ফলে সব মিলিয়ে এই যে বিভিন্ন বিল পাস করানোর ক্ষেত্রে যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপির নেই, ফলে জটিল একটা রাজনৈতিক সমীকরণের মধ্যে কিন্তু এই মুহূর্তে দেশের রাজনীতি আবর্তিত হচ্ছে। একদিকে সুপ্রিম কোর্টের রায়, অন্যদিকে স্পিকারের নোটিশ, সব মিলিয়ে এনসিপিআই বিধায়কদের যারা সাংসদ তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন একটা দেখা যাচ্ছে। যাই হোক, আমরা আজকের এই দৃষ্টিকোণ অনুষ্ঠান আমরা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। শুভরাত্রি, নমস্কার।